রাঘব রাজকুমারকে বন্দি করে তার হাত পা বেঁধে ফেলে আর সে চাবুক দিয়ে রাজকুমারের শরীরে অনেক আঘাত করতে থাকে শুধুমাত্র রাজকুমারের মুখ থেকে সত্যিটা বের করার জন্য। কিন্তু রাজকুমার এতটা আঘাত সহ্য করার পরও কিছুতেই সঠিক পরিচয় রাঘবকে জানায় না। কি হলো কি? এখনো এখনো তুই চুপ করে থাকবি? সত্যিটা সত্যিটা বলবি না? বলবি না আমাকে? সত্যিটা বল, বল তুই কে, কোথা থেকে এসেছিস, আর কি কারণে বা এই রাজপ্রাসাদে ঢুকেছিস? বল বল বলছি, না হলে তোকে আমি মারতে মারতে এখানে শেষ করে দেব। আমি তো সেই তখন থেকে বলছি, আমি কোনো উদ্দেশ্য নিয়ে রাজপ্রাসাদে ঢুকিনি। আমি আপনাকে যেটা বলেছি সেটাই সত্য। রানীমা, খবর পেয়েছেন? অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে যে। কি বলছিস কি দাসী? অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে মানে? কি হয়েছে, কি বল আমাকে। রানীমা, রানীমা, রাজকুমারের যে মহাবিপদ। কি কি বলছিস? রাজকুমারের মহাবিপদ মানে? কি হয়েছে কি আমার রাজকুমারের? আর তাছাড়া তুই জানলি বা কি করে যে আমার রাজকুমারের মহাবিপদ হয়েছে? বল বল দাসী, আমাকে সবকিছু খুলে বল। রানীমা, আমাদের এই কক্ষের সামনে পাহারারত এক প্রহরী বলা বলি করছিল যে রাজপ্রাসাদে যে দুজন লোক এসেছিল সে দুজন লোকের একজন লোক নাকি পালিয়ে গিয়েছে, আর একজনকে নাকি আটকে রাখা হয়েছে, আর তাকে নাকি অনেক পরিমাণে মারধরও করা হয়েছে, আর তাকে এত পরিমাণে আঘাত করা হয়েছে যে সে নাকি সেই আঘাত সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়েছে। আর প্রহরীরা এটাও বলল যে লোকটা পালিয়েছিল সেই লোকটা বয়স্ক ছিল, আর যার বয়স কম সেই লোকটাই নাকি ধরা পড়েছে। কি বলছিস কি? তার মানে মহারাজ কোনোভাবেই রাজপ্রাসাদ থেকে পালিয়ে যেতে পারলো? আমার কুমারী রাজপ্রাসাদ থেকে পালিয়ে যেতে পারেনি? ওই রাঘব আমার কুমারকে বন্দি করেছে? না 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 না, এটা কি করে হতে পারে? এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আমি এক্ষুনি আমার কুমারের কাছে যাব, আর ওই রাঘবের কাছে গিয়ে আমি অনুরোধ করব যেন কোনোভাবে আমার কুমারের কোনো ক্ষতি না করে। কি বলছেন কি রানীমা? আপনি যদি এটা করেন তাহলে সে মহাবিপদ হয়ে যাবে। ওই রাঘবের মনে তো দয়া মায়া কিছুটি নেই, ও যখন তখন আপনাকে সহ রাজকুমারেরও ক্ষতি করে দিতে পারে। তাহলে আমি কি করব? তার মানে আমার কুমারের বিপদ হয়েছে জেনেও কি আমি আমার কুমারের কাছে যাব না? ওদিকে তান্ত্রিক বাবার ধ্যান ভঙ্গ হয়। এই তো তান্ত্রিক বাবার ধ্যান ভঙ্গ হয়েছে। এখন তান্ত্রিক বাবার কাছে আমি সব কিছু জানতে পারবো। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, এবার বলুন না, আপনি তখন কেন ওরকম ভাবে বিকট ভাবে হাসছিলেন, আর আমাকে কিছু না জানিয়ে আবারও কেন ধ্যান সাধনা শুরু করলেন? আমাকে সবটা খুলে বলুন। একে তান্ত্রিক বাবা, আপনি আবারও এভাবে হাসছেন? বলুন না, এই হাসির মানে কি? আমি বুঝতে পারছি না। আপনি কোনো খুশির কারণে এভাবে হাসছেন, নাকি কোনো দুঃখের সংবাদ পেয়ে আপনি এভাবে হাসছেন? বলুন আমাকে সব কিছু। সত্যি তন্ত্রপুরী, তোর এভাবে ভয় পেতে দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এতদিন আমার সাথে থেকেও এটা বুঝতে পারলি না যে আমি কি কারণে এভাবে হাসতে পারি? তোর বোঝা উচিত ছিল, নিশ্চয়ই কোনো ভালো সংবাদ আমি পেয়েছি। কি বলছেন কি তান্ত্রিক বাবা? তার মানে আপনি কি সত্যি কোনো খুশি সংবাদ পেয়েছেন? বলুন না, কি খুশি সংবাদ পেয়েছেন আপনি? তার মানে কি ওই অভাগীর আপনি কোনো ক্ষতি করতে পেরেছেন? অভাগীর এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, তবে খুব শীঘ্রই অভাগীর বড় ক্ষতি হয়ে যাবে। ও আর কোনোভাবেই বাঁচতে পারবে না এবার। সত্যি সত্যি বলছেন আপনি? আমাকে সবকিছু খুলে বলুন না তাড়াতাড়ি। তান্ত্রিক বাবা, আমি সব কিছু জানতে চাই। শোন তন্ত্রপুরী, অভাগী এখন এমন জায়গায় আছে যে জায়গায় আমার এক বড় শীর্ষ রয়েছে, আর সেই শীর্ষ অভাগীকে মুহূর্তের মধ্যেই সেখানে শেষ করে দিতে পারবে। তবে এখন শুধুমাত্র আমাকে তার সাথে একটু দেখা করতে হবে। তুই এখানে থাক, আমি এক্ষুনি তার সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি যান। আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব আপনার ফিরে না আসা পর্যন্ত।
ওদিকে রাজামশাই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে আর তখনই সে দেখতে পায় দূরে একজন লোক তার দিকে এগিয়ে আসছে। এ কি, দূর থেকে মনে হচ্ছে কেউ আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু এখানে তো কারো থাকার কথা নয় এই সময়। আর এখন তো অনেকটা রাত, এই এত রাতে এই জঙ্গলের মধ্যে কেই বা আমাকে দেখে এগিয়ে আসতে পারে? তার মানে কি এই লোকটা রাঘবের লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। না না না, কোনোভাবেই আমাকে রাঘবের হাতে ধরা পড়লে চলবে না। যে করেই হোক আমাকে কোনো পথ দিয়ে যেতে হবে। এ কথা বলে রাজামশাই অন্য পথে এগিয়ে যেতে থাকে আর সেই লোকটিও মহারাজের কাছে এগিয়ে যেতে থাকে। অন্ধকারের লোকটির চেহারা ভালো মতো বোঝা যাচ্ছিল না, কিন্তু রাজামশাই এটা বুঝতে পারছিল যে সেই লোকটি তার পিছু করছে। এ কি মনে হচ্ছে লোকটি আমার পিছু করেছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি যতই হাঁটছি লোকটি আমার পিছু পিছু এগিয়ে আসছে। কি করব কি এখন আমি? তাহলে কি আমি অন্য পথে পালায়ন করব? একজন লোককে দেখতে পাচ্ছি আর আমি এই রাজ্যের রাজা। আমি কি করে একজন লোকের ভয়ে এভাবে পালিয়ে যেতে পারি? না না, এবার আমাকে শক্ত হয়ে পিছু ফিরে তাকাতে হবে আর এই লোকটাকে আঘাত করতে হবে। তাছাড়া আমার কাছে তো একটু লুকানো চাকু আছে, এই চাকুটি আমার হাতে তুলে নিতে হবে আর এই লোকটিকে আঘাত করতে হবে। এ কথা বলে রাজামশাই সেই চাকুটি হাতে নেয় আর ঘুরে তাকায় আর অবশেষে সেই লোকটিকে আঘাত করতে যায়। তখনই রাজামশাইয়ের কাছে সেই লোকটির চেহারা স্পষ্ট হয়ে যায়। রাজামশাই দেখতে পায় যে সে যাকে আঘাত করতে যাচ্ছে সে আর কেউ নয়, সে তাদের রাজ্যেরই রাজগণক। এ কি রাজকনক, আপনি এখানে? কিন্তু আমার কুমার তো বলেছিল আপনি নাকি রাজ কারাগারে বন্দী আছেন, তাহলে কি করে এখানে এলেন? মহারাজ, এখন এসব কথা বলার সময় নয়। আমি আপনাকে দেখে চিনতে পেরেছি আর তাই তো আপনার কাছে এসেছিলাম। তাছাড়া রাজকুমার আপনার ছদ্মবেশের বর্ণনা আমাকে দিয়েছিল, তাই তো আমি আপনাকে চিনতে পেরেছি মহারাজ। আমি জানি না আপনি কি করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তবে রাজকুমার আমাকে সাহায্য করেছে রাজপ্রাসাদের কারাগার থেকে বেরিয়ে আসার জন্য, আর তাই তো আমি বেরিয়ে আসতে পেরেছি। চলুন, আপনি আমার সাথে এখান থেকে চলুন, না হলে এখানে যখন তখন বিপদ হয়ে যেতে পারে। আপনাকে আমি সবটা বুঝিয়ে বলছি মহারাজ। এরপর রাজগণকের সাথে রাজামশাই সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার আঘাতপ্রাপ্ত হয়ে জলের জন্য ছটফট করতে থাকে। জল জল জল, আমাকে কেউ তো জল দাও। আমার যে বড্ড তেষ্টা পেয়েছে, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার বড্ড জল তেষ্টা পেয়েছে, তাও দাও, কেউ আমাকে একটু জল দাও না। ক্ষমা করবেন, আমাদের মহারাজের নিষেধ আছে। আপনাকে কোনোভাবে জল বা অন্য কোনো কিছু দেওয়া হবে না। আপনাকে এভাবেই থাকতে হবে। তবে আপনি যদি আপনার পরিচয় স্বীকার করেন তাহলে মহারাজ নিজে এসে আপনাকে জল বা অন্য কিছু দেবে। এখন আপনি ভাবুন আপনি আপনার পরিচয় স্বীকার করবেন কিনা। দেখো, তোমরা অন্যায় করছো। এই রাঘব মানে তোমাদের ওই রাজা অন্যায় করছে, তার সাথে সাথে তোমরাও অন্যায় করছো। আর অন্যায়কে বিধাতা কখনো সহ্য করবেন না। তাই বলছি, তোমরা অন্তত অন্যায় করো না। তোমরা আমার কথাটা একটু শোনো, আমার হাতের বাঁধনটা খুলে দাও আর আমাকে একটু জল এনে দাও। না না, কোনোভাবেই আমরা মহারাজের সাথে নেমো খারামি করতে পারবো না, কারণ তার নুন খেয়েছি আমরা। আর তাই তো মহারাজ আমাদেরকে যে আদেশ দিয়েছে সেই আদেশ আমাকে মানতেই হবে। আর তাছাড়া আপনি আপনার পরিচয় স্বীকার করে নিলেই তো সব কিছু হয়ে যায়। আপনি যে কেন আপনার পরিচয় স্বীকার করতে চাইছেন না এটাই বুঝতে পারছি না। দেখুন, আপনি জানেন না যে আমাদের মহারাজ কতটা চালাক। আমাদের মহারাজ এটাও বুঝতে পেরেছে যে রানীমার সাথে নিশ্চয়ই আপনার কোনো সম্পর্ক আছে, আর তাই তো তিনি রানীমাকে এখানে ধরে নিয়ে আসবেন। আর তাই বলছি, ভালোই আপনি স্বীকার করে নেন, না হলে কিন্তু রানীমাকে আপনার সামনে আঘাত করা হবে। এইসব কি বলছে কি প্রহরী? আমার মাকে এখানে ধরে আনা হবে আর আমার মাকে আঘাত করা হবে? এটা এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। আমাকে কিছু একটা করতেই হবে। আর তাছাড়া আমার পরিচয়টা কোনোভাবে রাঘবকে বলে দেয়, তাহলে আমাকে কুমার হিসাবে যদি একবার মা ডাক দেয় তাহলে তো রাঘব সব কিছু বুঝে যাবে। আর বাবা তো মাকে সব কিছু খুলে বলেছে, তাহলে এখন কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না।
ওদিকে অচেতন অবস্থায় অভাগী একটি কক্ষের বিছানায় শুয়ে থাকে। আমার সত্যি এখন বড্ড চিন্তা হচ্ছে নাগরানী, আমার অভাগীর কি হবে? ও কি কখনো কোনোদিনও আমাকে আর মা বলে ডাকবে না? আপনি একদম চিন্তা করবেন না, অভাগীর কিচ্ছুটি হবে না। আমি অভাগীর পাশে আছি, আর তাছাড়া আমার প্রাণ দিয়ে হলেও আমি অভাগীকে আবার আপনার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি এতটা ভেঙে পড়বেন না। বলুন, এতটা সময় তো আপনি অভাগীকে চোখের দেখাটাও দেখতে পাননি, কিন্তু এখন তো অভাগী আপনার সামনেই আছে, তাহলে কেন ওকে নিয়ে এতটা চিন্তা করছেন? আপনি ঠিকই বলেছেন, এতক্ষণ তো অভাগী আমার সামনে ছিল না। অবশেষে আপনার সাহায্যে তো আমি অভাগীকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমি এটা ভাবছি যে আমার অভাগী ওখানে কেন পড়েছিল? তার মানে কি ওই অশুভ শক্তিটা আমার অভাগীকে ওই আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে? আর আমার অভাগী নিশ্চয়ই আঘাত পেয়েছে। তাই তো আমরা এত চেষ্টা করার পরও কিছুতেই আমার অভাগীর জ্ঞান ফেরাতে পারছি না। আমার তো মনে হয় ওই অশুভ শক্তি অভাগীকে উপর থেকে নিচে ফেলে দেয়নি। যদি সেটাই হতো তাহলে এত দূর থেকে অভাগী মাটিতে পড়ার কারণে ও রক্তাক্ত হয়ে যেত, ও শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, এমনকি ও এত করে মারা যেত। কিন্তু অভাগীর শরীরে কোনো আঘাত বা ক্ষতির চিহ্ন আমরা দেখতে পাইনি। অভাগী তো আলতোভাবে ওই জমিনে শুয়েছিল, কিন্তু ওই অশুভ শক্তি অভাগীর ক্ষতি করার জন্য নিয়ে গিয়েছিল। তাহলে কেন কেন আলতোভাবে ওভাবে জমিনে শুয়েই রাখবে? আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে অভাগী তো কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, তাহলে কেন কেন এখন পর্যন্ত ওর জ্ঞান ফিরে আসছে না? আমি জানি না আমার অভাগীর সাথে কি হয়েছে। তবে এখন যে আপনি আমার একমাত্র ভরসা নাগরানী, আপনি আমার অভাগীকে সুস্থ করার একটা ব্যবস্থা করুন। আপনি একদম চিন্তা করবেন না। অভাগীকে যখন একবার আমাদের আস্তানে আমরা নিয়ে আসতে পেরেছি, সেহেতু আমার মনের বিশ্বাস কোনো না কোনো উপায়ে ঠিক আমি অভাগীর জ্ঞান ফিরে আনতে পারবো। বিধাতার উপর ভরসা রাখুন, বিধাতা অভাগীকে সুস্থ করার একটা না একটা উপায় ঠিক বের করে দেবেন। ওদিকে রাঘবের প্রহরীরা রানীমাকে টানা হেঁচড়া করে রাজকুমারের সামনে এনে হাজির করে আর তাকেও বেঁধে ফেলে। এই যে দেখতে পাচ্ছ, আমি রানীমাকে এখানে ধরে এনেছি। আমি বুঝতে পারছি তুমি নিশ্চয়ই রানীমাকে চেনো, আর আমি বলছি আর তোমার রাজ পরিবারের সাথে কোনো পরিচয় আছে। এখন ভালোই ভালোই বলছি, তুমি তোমার পরিচয় জানিয়ে দাও, না হলে কিন্তু রানীমাকে আঘাত করতে আমার হাত একবারও কাঁপবে না। আর আমার মনে হয় তুমি নিশ্চয়ই এবার পরিচয় কোনোভাবে গোপন রাখবে না। কি এই রাঘবটা আমার কুমারটাকে এত কষ্ট দিচ্ছে, আর এখানে এভাবে বেঁধে অত্যাচার করছে। ওকে আঘাত করে ওর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আর আমি মা হয়ে কি করে এটা চোখের সামনে সহ্য করব? তাছাড়া আমি খুব ভালো করে বুঝতে পারছি এই রাঘব আমার রাজকুমারের পরিচয় জানার জন্য আমার রাঘবের উপর এভাবে আঘাত করে যাচ্ছে। কিন্তু আমি যদি কোনোভাবে আমার রাজকুমারকে একটিবারের জন্য ডাক দেই, তাহলে এই রাঘব তো আমার রাজকুমারের পরিচয় জেনে যাবে। না না না, আমার যত কষ্টই হোক আমি সব সহ্য করব, তারপরও আমার রাঘবের পরিচয় এই রাঘবকে জানতে দেব না। আর ও যদি একবার আমার রাজকুমারের পরিচয় জেনে নেয়, তাহলে তো আমার কুমার আরো বড় বিপদে পড়ে যাবে। কি সত্যি সত্যি তো রাঘবটা আমার মাকে এখানে এভাবে ধরে নিয়ে এসেছে আর আমাকে এভাবে বেঁধে রেখেছে। এখন তো মনে হচ্ছে ও নিশ্চয়ই আমার মায়ের উপর আঘাত করবে, আর যদি আমার মায়ের উপর আঘাত করে তাহলে সেটা আমি সন্তান হয়ে কি করে বসে বসে সহ্য করব? কি করব এখন আমি? তাহলে কি এখন আমি জানিয়ে দেব এই রাঘবকে সবটা? বন্ধুরা, তাহলে কি রাজকুমার এবার সত্যি তার পরিচয় জানিয়ে দেবে রাঘবকে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।